ফোন বিরক্ত লাগে। খাদ্যের পরীক্ষার খবর কি? আমাদের কাছ থেকে অনেক আগেই সিটের নিছিল আর কি, খাদ্যের অফিস থেকে বিভিন্ন ধারণ ক্ষমতা এই সমস্ত তথ্য নিয়েছে। সো পরীক্ষা কবে হবে বলা যায় না, দেরি হওয়াটা স্বাভাবিক সম্ভবত। ওকে, 1971-এ আমরা যদি শুরুতে দেখি মার্চের ঘটনা, এখানে এটা মনে রাখতে হবে 2 মার্চ থেকে 25 মার্চ 1971, এটা ছিল অসহযোগ আন্দোলন। আর এই মার্চের 2 থেকে 25 মার্চ এই অসহযোগ আন্দোলনের মধ্যে যে ঘটনাগুলো সবগুলোই অসহযোগ আন্দোলন, যা ঘটবে তাই অসহযোগ আন্দোলন। এখানে 2 মার্চ এটা হলো প্রথমত পতাকা উত্তোলন, যেটা হয়েছিল ঢাবি বটতলায়। এই পতাকাটা ছিল মানচিত্র খচিত পতাকা, আর এটা প্রস্তুত হয় বুয়েটের একটি আবাসিক হলে। আর এর ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। আর পতাকা যিনি উত্তোলনকারী তিনি হলেন আসামা আব্দুর রব। তিনি ছিলেন ঢাবির ডাকসুর ভিপি ছিলেন আসামা আব্দুর রব। তিনি পতাকা উত্তোলন করেছিলেন ঢাবির বটতলায়। এই বটতলা যেটা, এই বটগাছটা এখন যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে, ওই বটতলা কিন্তু সেম বটতলা না, এটা অন্য একটা বটতলা। অর্থাৎ ওই গাছটাই ছিল, মানে ওই গাছটা ছিল না, মানে ওই জায়গাটা ছিল, ওই বটগাছটা পরবর্তীতে কেটে ফেলছিল পাকিস্তানিরা। আর এখানে এই বর্তমান বটগাছ, এটাকে বলা হয় কেনেডি বটগাছ, যেটা অগাস্টের 25 আগস্ট 1971-এ এই কেনেডি বটগাছ একজন ইউএস সিনেটর ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরম বন্ধু ছিলেন। তারা মানে ইতিহাসে বিখ্যাত। জন এফ কেনেডি তো খুন হয়ে গেছিল 1967-এ, তাকে খুন করা হয়েছিল। এডওয়ার্ড কেনেডি ইউএস সিনেটর ছিলেন এবং সর্বাধিক সিনেটর হন। উনি 25 আগস্টে তিনি বাংলাদেশে আসেন এবং উনি এসে এই বটগাছটা রোপণ করেন। আর যেই গাছে নিচে মানে পতাকা উত্তোলন করেছিল, ওই বটগাছটা কেটে ফেলছিল পাকিস্তানিরা। আপনাদের এই মার্চের ঘটনার ক্ষেত্রে অনেক সংক্ষিপ্ত হবে। মার্চের ঘটনা যেমন অনেক বেশি পড়তে হতো আগে, এখন পড়তে হবে একটু কম। বিশেষ করে এখানে 7 মার্চ টোটালি পড়তে হবে না। আর মার্চের ঘটনার মধ্যে 3 মার্চ আংশিক রূপে পড়তে হবে। এটা হলো স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। আর এই 3 মার্চ এটা হয় পল্টন ময়দানে। আপনাদের 71-এর উপরে পরীক্ষা কিন্তু সোমবার। 71 পরীক্ষা সোমবার রাত 9টায়, আগামীকালকে রাত 9টায় পরীক্ষা 1971-এর উপরে। কিন্তু পল্টন ময়দানে সাধারণ ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকারী তিনি শাহজাহান সিরাজ। তিনি স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন পল্টন ময়দানে। এই দিনকে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় 3 মার্চ।
তা 3 মার্চের তথ্য এটাই এনাফ, আর কিছু জানতে হবে না। এখানে অনেক ঘটনা ঘটেছিল কিন্তু এখন দরকার নাই। মার্চের মধ্যে আর ঘটনাগুলো ভাষা ভাষা পড়ে যাবেন। এই 3 মার্চের পরে যদি কোনো ঘটনা লাগে সেটা হলো 18ই মার্চ, 18 মার্চ, সেটা হলো অপারেশন সার্চলাইট পরিকল্পনা। অপারেশন সার্চলাইট এর পরিকল্পনা। আর এটাই 19 মার্চ অনুমোদন করা হয়। 19 মার্চ অপারেশন সার্চলাইট অনুমোদন। এবং এখানে পরিকল্পনাকারীর নাম আসতে পারে। পরিকল্পনা যিনি করছেন তিনি হলেন রাও ফরমান আলী। রাও ফরমান আলী। আর অনুমোদন যিনি করছেন তিনি টিক্কা খান। টিক্কা খান। এই টিক্কা খানই বলছিলেন এদেশের মানুষ চাই না মাটি চাই। এদেশের মানুষ চাই না মাটি চাই। আর 25 মার্চ এটা হলো অপারেশন সার্চলাইট। এই অভিযান চালানো হয় 3টি জায়গায় বেসিক্যালি। নাম্বার 1 হলো ডিইউ ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলকে কেন্দ্র করে। জগন্নাথ হল এবং ইকবাল হল, এই দুইটা হলে বেশি আঘাত করা হয়। নাম্বার 2 এটা হলো পিলখানা। আর নাম্বার 3 হলো রাজারবাগ পুলিশ লাইন। রাজারবাগ পুলিশ লাইন। আর অন্যান্য ফার্মগেট এলাকা আক্রান্ত হয়েছিল অন্যান্য এলাকার মধ্যে। তো বেসিক্যালি এখানে বিবিসি বলছিল 50,000 মারা যায়, 50,000 খুন হয় এদিনকার একই দিনে। অন্যান্য সোর্স তারা বলছে যে দেশীয় সোর্স 7,500 খুন হয়। আর ঢাকা ইউনিভার্সিটি এই দিনকে 10 জন শিক্ষক হত্যা হয়, 10 জন শিক্ষক খুন হন। তার মধ্যে জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব তার মধ্যে অন্যতম। তো মার্চের ঘটনার ক্ষেত্রে এর বেশি দরকার আপাতত, মানে যতটুকু আছে জাস্ট পড়ে যাবেন। যেমন 12 মার্চ শাপলা জাতীয় ফুল। তারপরে একটা আছে যে মার্চের ঘটনার মধ্যে যে বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির পদ থেকে পদত্যাগ করেছেন, এটা একটা ফ্যাক্ট। এরপরে যায় এপ্রিলে যায়। এপ্রিল একটা ফ্যাক্ট, এবং এপ্রিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্ট্র্যাটেজি, একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আছে এপ্রিলের, সেটা হলো তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। তেলিয়াপাড়ার রণকৌশল যেটা হয়েছিল, যেটা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত। এখানে 4টা বাহিনীর, অর্থাৎ 4টা, সেটা হলো 4 এপ্রিল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি হয়। তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি যেটা হলো, তেলিয়াপাড়া হলো হবিগঞ্জের একটি চা বাগান। হবিগঞ্জের চা বাগান। এই চা বাগানে 27 জন কর্মকর্তা, সেনা কর্মকর্তা, আনসার, পুলিশ ও অন্যান্য বাহিনী, পুলিশ ও ইপিআর, এরা এই 4টি বাহিনীর লোকজন ছিল। 27 জন ছিল সেনা কর্মকর্তা, ওনাদের সংখ্যাটা জানা নেই। এরা কর্নেল ওসমানীর নেতৃত্বে এখানে যুদ্ধ কৌশল বা রণকৌশল ঠিক করেন। এই তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি ইতিহাসে খুবই বিখ্যাত, কারণ এটা একটা চা বাগান ছিল। এখানে যে ম্যানেজারের রুমটা সেটাই ছিল আসলে সেক্টর কমান্ডারদের কার্যালয়। এই কার্যালয়টা ছিল যখন তারা বাংলাদেশ ফোর্স গঠন করে নাই, অর্থাৎ এপ্রিলের 11 এপ্রিল পর্যন্ত তাদের এখানে সেক্টর কমান্ডারদের কার্যালয় ছিল। তারা ওখানে সেক্টর কমান্ডিং করতেছিল যে কোথায় কি করবে, সে রণকৌশল ঠিক করা হয় 4 এপ্রিল 1971। এর আগে একটা বিষয়, স্বাধীনতার ঘোষণা, এই প্রশ্নটা
স্বাধীনতার ঘোষণা কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, কিছু কিছু উত্তর চেঞ্জ হয়ে যাবে। স্বাধীনতা ঘোষণাকারী কে? প্রশ্ন যদি আসে জিয়াউর রহমান দাগাবেন, কারণ এই প্রশ্নটা করাই হবে ইন্টেনশনালি করা হবে। এখানে বঙ্গবন্ধু দাগানো যাবে না, বিকজ এখন আর 15th অ্যামেন্ডমেন্ট নাই। 15th অ্যামেন্ডমেন্ট যেটা 17 ডিসেম্বর 15th অ্যামেন্ডমেন্ট অবৈধ হয় 1712-4। 17 ডিসেম্বরটা অবৈধ ঘোষণা করা হয়, যেখানে আর্টিকেল 150 মধ্যে এবং তফসিলের মধ্যে, তফসিল যেটা ছিল পঞ্চম তফসিল, সেখানে বঙ্গবন্ধুকে বলা হয়েছিল স্বাধীনতা ঘোষণাকারী। সেটা অবৈধ, মানে এখন আর সংবিধানে বঙ্গবন্ধু নাই। এবং জিয়াউর রহমান তিনি আসলে পরিচিত স্বাধীনতার ঘোষণাকারী হিসেবে, তিনি পরিচিতি পেয়েছেন সাধারণ মানুষের কাছে। এজন্য স্বাধীনতার ঘোষণাকারী প্রশ্ন আসলে জিয়াউর রহমান দেখাবেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এই সর্বাধিনায়ককে সেখানে আপনি বঙ্গবন্ধু দাগিয়েছিলেন 35তম বিসিএসের উত্তরে, এখন দেখাতে ওসমানী। এখানে আর বঙ্গবন্ধু দাগানো যাবে না। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আসলে বেসিক্যালি তিনি মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক, মানে বাংলাদেশ ফোর্সের চিফ কমান্ডার, কিন্তু এখন তিনি আসলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। অনেকেই বলছেন, তাকে নিয়ে এরকম বইও লিখেছেন যারা সাদা বিশ্বাসী। এবং আমার দেশ পত্রিকা আজকে উন্মোচিত হলো। আমার দেশ পত্রিকা দেখবেন এ নিয়ে মানে সিরিয়ালি তারা ওসমানীকে নিয়ে লিখতেন আগে, ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, এবং তারা এটা প্রুফ করার জন্য অনেক চেষ্টা করেছেন যে ওসমানী সর্বাধিনায়ক। যাক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী, এখন এটা উত্তর করতে হবে। স্বাধীনতা ঘোষণাকারী জিয়াউর রহমান, এটা উত্তর করতে হবে। আর স্বাধীনতার ঘোষণাপত্র এ সংক্রান্ত প্রশ্ন আশা করি আসবে না। স্বাধীনতা ঘোষণাপত্র যেটা জারি হয় 10 এপ্রিল 1971, এই ঘোষণাপত্র জারি, এটা জারি হয় 10 এপ্রিল 1971, আর এটা কার্যকর হয়েছিল 26 মার্চ দেখানো হয়েছিল 1971। এটা 1971 সালে 26শে মার্চ কার্যকর দেখানো হয়, জারি করা হয় 10 এপ্রিল। কিন্তু জারি কেন কার্যকর করা হলো 26শে মার্চ? বিকজ কেউ জানতো না যে এটা মুক্তিযুদ্ধ। সবাই মনে করতো যে এটা স্বাধীনতার সংগ্রাম না, মনে করতো যে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করছে বা আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে এবং তাদের আওয়ামী লীগের প্রধান তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরকমের একটা মানে রিউমার হয়তো বা থাকতে পারতো বা চলতো। কিন্তু ইপিআর ওয়ারলেসে বঙ্গবন্ধুর ভাষণ বা জিয়াউর রহমানের কালুরঘাট বেতারকান্ডের ভাষণ, এইটা আসলে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আসলে যেটা হচ্ছে এটা স্বাধীনতা সংগ্রাম, এই জন্যই স্বাধীনতা ঘোষণাপত্রটা দরকার হয়েছে। এই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা, প্রোক্লেমেশন অফ ঘোষণাপত্র, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর এই স্বাধীনতার ঘোষণা যেটা, এটা হলো ডিক্লারেশন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ক্লিয়ার? আর আমাদের স্বাধীনতার স্বীকৃতি দানকারী দেশ, স্বাধীনতার স্বীকৃতি দানকারী প্রথম দেশ, এটা ভুটান উত্তর করতে হবে। আগেও ভারত ছিল, আগেও ভুটান ছিল, ভারত দ্বিতীয়। এখন স্পেসিফিকভাবে ভুটান উত্তর করতে হবে। এখন ভারত নিয়ে কনফিউশন তৈরি করার কোনো ওয়ে নেই, এটা ভুটান উত্তর করতে হবে। আরেকটা বিষয় হলো যে এই দুটি বিষয়, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী, এবং ওসমানী কিন্তু বাকশালের জনতা লীগ হয়ে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন, বাকশালের মধ্যে তিনি কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন তার জনতা লীগ। এবং ওসমানী কিন্তু 1979-এ ইউনাইটেড ঐক্য ফ্রন্ট, যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছিল 1979 সালে, জিয়াউর রহমানের অ্যাগেনস্টে যে নির্বাচনটা হয়েছিল 1979-এ, সেই নির্বাচনে কিন্তু ওসমানী আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন করেছিল। যাই হোক, ওসমানী কিন্তু 79 সালে কিন্তু তারই একজন সেক্টর কমান্ডার জিয়াউর নির্বাচনে কিন্তু তিনি হেরেছেন। উনি দুইবার প্রেসিডেন্ট ইলেকশন করছেন, 1979 and 1986, বোথ ইলেকশনেই তিনি হেরেছেন ওসমানী। এবং ওসমানী কিন্তু
অবসরপ্রাপ্ত একজন কর্নেল ছিলেন, তাকে ডেকে নিয়ে এসে কিন্তু তাকে মুক্তিবাহিনীর কমান্ডার করা হয়। তো যাই হোক, এখানে 4 এপ্রিলের একটা ঘটনা দেখলাম, এপ্রিলের মধ্যে 10 এপ্রিল স্বাধীনতা ঘোষণা দেখলাম। আমাদের এই সময় হলো যে অস্থায়ী সরকার এখানে পলাশী যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, পলাশী যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান। আর মিরপুর বৈদ্যনাথতলা এটা কিন্তু 1971-এ বাংলাদেশের রাজধানী ছিল। বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলাকে। পলাশী যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, আসলে এটা কাকতালীয় ঘটনা। তারা কিন্তু জানতো না যে এখানেই পলাশীর যুদ্ধ হয়েছে, এখানেই আসলে আমাদেরকে এখানেই যে আমাদেরকে করতে হবে তেমনটা না। এই মাল্টিপ্লাগ দিয়ে চার্জারটা করে দে। যেটা বলছিলাম, বেসিক্যালি এটা 3 দিকে নদী ছিল, এরকমের ছিল আর কি। এখানে নদী ছিল, এদিকে নদী ছিল, এই জায়গাটা ছিল আম্রকানন। আম্রকাননটা বা এই মেহেরপুরের বৈদ্যনাথতলা এই জায়গায় ছিল। এবং ওই সময় কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনার আম হয়, গাছে আম থাকে, এবং ওখানে আম গাছগুলো খুব ঘন ছিল, যে কারণে তার নিচে যদি হয় যে শত্রু বাহিনী আক্রমণ করলে তারা 3 দিকে পানি থাকার কারণে তারা আক্রমণ করতে পারবে না, প্লাস আকাশ সীমা থেকে যদি তাদের দেখাও যাবে না, সেজন্য তারা ওখানে এই শপথ অনুষ্ঠানটা আয়োজন করেছিল। শপথ পরিচালনা করেছিলেন আব্দুল মান্নান। আর শপথ পরিচালনা করেন আব্দুল মান্নান, আর শপথ পড়ান তিনি অধ্যাপক ইউসুফ আলী। একটা মাল্টি একটা লোক ছিলেন। ওনার অধ্যাপক ইউসুফ আলী কি ছিলেন জানেন? উনি প্রত্যেকটা সরকারের অংশীদার ছিলেন। উনি মুজিবনগর সরকারের অন্যতম একজন ছিলেন, বঙ্গবন্ধু সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, ইনি কিন্তু জিয়াউর রহমানের মন্ত্রী ছিলেন, উনি এস.এম. সায়েমের মন্ত্রী ছিলেন, উনি জিয়াউর রহমান এরশাদের মন্ত্রী ছিলেন, উনি খালেদা জিয়ার মন্ত্রী ছিলেন, উনি বঙ্গবন্ধুর মন্ত্রী ছিলেন। উনি আসলে পুরো কালচারটা দেখবেন, একটা পোস্ট আছে বিএফআর জিকেতে, যে অধ্যাপক ইউসুফ আলী আসলে কি ছিল। উনি একটা একজন পলিটিশিয়ান ছিলেন, যদিও তিনি তখন গণপরিষদের সদস্য বা ওই সময় 70 নির্বাচনের একজন নির্বাচিত সদস্য ছিলেন, সেই হিসেবে তিনি শপথ পড়ান। আর এই অস্থায়ী সরকারের সদস্য ছিল 6 জন সদস্য ছিল। আর এই সরকারের সচিব ছিল 10 জন। বেসামরিক আঞ্চলিক, যেটাকে সেক্টর কমান্ডার সেক্টর বলা হয়, বেসামরিক আঞ্চলিক সেক্টর, এই সেক্টর ছিল হলো 11টি। এই 11টি সেক্টর সবগুলো, একটা কিন্তু রণকৌশলের সেক্টর 11টা, আরেকটা ছিল যে সিভিলিয়ান সেক্টর ছিল, যেখানে ওখানে ছিল যে একজন সচিব পদমর্যাদা সরকারি আমলা, তিনি এখানে প্রধান থাকতেন। বাকি 10 জন সদস্য ছিলেন বিভিন্ন পলিটিশিয়ানরা, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এইটা তো বেসিক্যালি এটা লাগবে, কিন্তু এইটা তো বেসিক্যালি অস্থায়ী সরকার এর সদস্য ছিল 6 জন, এবং 6 জনের মধ্যে বঙ্গবন্ধু তো রাষ্ট্রপতি ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল। এখানে আপনারা যেটা করবেন, তাজউদ্দিন আহমেদ পড়বেন সবার শেষে। তাজউদ্দিন আহমেদ পড়ার দরকার নাই, যদি না পারেন তাহলে উত্তরটা তাজউদ্দিন আহমেদ। ওই বাকি 3 জনেরটা পড়বেন। বাকি 3 জন যেমন আছে আপনার খন্দকার মোস্তাক, তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন খন্দকার মোস্তাক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উনি ছিলেন পররাষ্ট্র
আইন ও বিচার, আইন ও বিচার এই বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক। পররাষ্ট্র, আইন ও বিচার, পররাষ্ট্র, আইন ও বিচার ছিলেন খন্দকার মোস্তাক। উনি আর কোনো মন্ত্রী ছিলেন না। মানে আইন, বিচার ও সংসদ 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 বিষয়ক, সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। দেখেন, আপনার জন্য সবচেয়ে টাফ হলো ওই দুইজনেরটা পড়া, মনে রাখা। সেটা হলো যে ক্যাপ্টেন মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর, ক্যাপ্টেন মনসুরও পারবেন। উনি ছিলেন, ক্যাপ্টেন মনসুর ছিলেন অর্থ, বাণিজ্য, খাদ্য, শিল্প, অর্থ, বাণিজ্য, খাদ্য, শিল্প। তারপরে ছিলেন পরিবহন, বস্ত্র, পরিবহন, বস্ত্র। আর এইচ এম কামরুজ্জামান, এইচ এম কামরুজ্জামান, তবে তাদের আসার সম্ভাবনা একটু কম। এইচ এম কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্র, স্বরাষ্ট্র, নৌ পরিবহন, নৌ পরিবহন, স্বরাষ্ট্র, নৌ পরিবহন। তারপরে ছিল কৃষি, ত্রাণ ও পুনর্বাসন, কৃষি, ত্রাণ। এখানে মেইন হলো কৃষিটা, কিন্তু দেখেন বাকি সব কিন্তু তাজউদ্দিন। প্রাইম মিনিস্টার তিনি, তথ্যমন্ত্রী তিনি, শিক্ষামন্ত্রী তিনি, যা যা আপনি দেখেন নাই ওখানে সবগুলোর প্রধান তিনি। উনি পরিকল্পনা কমিশনের প্রধান ছিলেন, আর্থিক ও পরিকল্পনা বিভাগ, আর্থিক, আর্থিক ও পরিকল্পনা বিভাগ, এটা সবসময় প্রাইম মিনিস্টার প্রধান থাকেন। এই পরিকল্পনা বিভাগের প্রধান ছিলেন তাজউদ্দিন আহমেদ। আপনি যদি না পারেন তথ্য, মানে কোনো প্রশ্ন যদি না পারেন, তাহলে তিনি মনে রাখবেন যে সংস্থাপন, সম্প্রচার কি চার্জ হয় না, এটা সাউন্ড কম হয়। আপনারা পড়ার সময় আপনাদের মোবাইলের লাইট বড় করে রাখবেন, বা ল্যাপটপের মানে বড় মানে আলো বেশি রাখবেন। ওটা কি বলে, ব্রাইটনেস বাড়ায় নেবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। এখন যেটা হলো যে আসলে বিষয় হলো যে মুক্তিযুদ্ধের সময় সেক্টরটা ফ্যাক্ট, সেক্টর, সেক্টর, মুক্তিযুদ্ধের যে সেক্টর, এক সেক্টর 10 এপ্রিল ঘোষণা করা হয় 4টি সেক্টর, 11 এপ্রিল বলা হয় 3টি সেক্টর, 3টি যোগ করে ইকুয়াল টু 7টি, আর 11 জুলাই বলা হয় যে 7 + 4 ইকুয়াল টু 11টি। তাহলে মুক্তিযুদ্ধে 10 এপ্রিলের সেক্টর ছিল 4টা, এরপরে বাড়ানো হয় 3টি, 11 জুলাই 7 + 4 ইকুয়াল টু 11টি, মোট 11টি সেক্টর। এই 11টি সেক্টরের কমান্ডার ছিলেন 16 জন, 16 জন। আমাদের দুঃখের বিষয় 4 জন কমান্ডার খুন হয়েছে। জিয়াউর রহমান খুন হন, কর্নেল তাহের তিনি ফাঁসিতে মারা যান, খালেদ মোশাররফ তিনি খুন হন, এবং একজন হলো নুরুজ্জামান খান, উনিও খুন হন। নুরুজ্জামান সামথিং, এইচ এন নুরুজ্জামান বা সামথিং, উনি খুন হন আর কি। মোট 4 জন সেক্টর কমান্ডার খুন হয়েছে। তখন তারা 75 সালে খুন হয় 2 জন, এরপরে একজনের ফাঁসি হয়, আর একজন 81-তে খুন হয়। সেক্টর কমান্ডার এখন মাত্র জীবিত আছে মনে হয় 2 জন, খালেদ মোশাররফ, একজন আছে কে এম শফিউল্লাহ, উনি জীবিত আছেন, আর রফিকুল ইসলাম, উনি মারা গেছেন নাকি? রফিকুল ইসলাম মারা যান নাই, উনি চাঁদপুরের।
কে কে মারা গেছে? রফিকুল ইসলাম মারা যায় না। আর খালেদ কে এম শফিউল্লাহ মারা যান না। এম শফিউল্লাহ তো সেনাপ্রধান ছিল 15 আগস্টের দিন। এখন দেখেন সেক্টর যদি আপনি একবার শিখতে পারবেন সহজ করে। বাংলাদেশে আমি ম্যাপটা আঁকি, আমি যেটা আঁকবো ধরে নেবেন এটাই বাংলাদেশ, কিছু করার নাই। এইটা বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এই জায়গাটা কিন্তু কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের এই সাইড দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদ, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদ। এই কুড়িগ্রাম আর ময়মনসিংহ এটা ছিল একসাথে। কুড়িগ্রাম আর ময়মনসিংহ এরা একসাথে ছিল। বেসিক্যালি রংপুর বিভাগ এদিক থেকে দেখবেন রংপুর 6, রংপুর বিভাগের কুড়িগ্রাম বাদে সবাই 6। রাজশাহী বিভাগে সবাই ছিল 7 নং সেক্টরে। তবে তৎকালীন টাঙ্গাইল ভাগ হয়ে গেছিল 71-এর আগেই। টাঙ্গাইল কিন্তু সিরাজগঞ্জের অধীনে ছিল, যেমন কাকবাড়ি সমন্বয়ের সময় টাঙ্গাইল কিন্তু আন্ডার সিরাজগঞ্জ। কিন্তু 71 সালের আগেই 69-এ কিন্তু টাঙ্গাইল আলাদা জেলা হয়ে যায়। অনেকে এটা ভুল করে থাকে। রাজশাহী 7 নং সেক্টরে, রাজশাহী বিভাগ পুরোটাই 7 নং সেক্টরে ছিল। এরপরে খুলনা বিভাগ যেটা আছে পুরোটা 8 নং সেক্টরে ছিল। খুলনা বিভাগের পুরোটাই 8 নং সেক্টর এবং ঢাকা বিভাগের 4টা জেলা, মানে ঢাকার অংশটা 8 নং সেক্টরে ছিল। রাজবাড়ী, ফরিদপুর, তারপরে হলো আপনার মাদারীপুর, তার গোপালগঞ্জের কিছু, মাদারীপুরের কিছুটা ছিল বরিশাল, মানে বরিশালের সাথে 9 নম্বর সেক্টরে। দেখেন রংপুর 6, রাজশাহী 7, নিচে খুলনা 8, এখানে বরিশাল, এই বরিশাল 9, এবং এই যে সুন্দরবন এলাকা, এই সুন্দরবন 9 নং সেক্টরে ছিল। তাহলে বরিশাল 9, খুলনা 8 এবং ঢাকা বিভাগের কিছু অংশ 8-এ ছিল। বরিশাল 9, সুন্দরবন 9, আর এর নিচে যেটা নৌ কমান্ডো সেক্টর ছিল এটা ছিল 10, পুরোটা ছিল 10 নম্বর সেক্টরে। আর এই 10 একবার উল্টিয়ে ময়মনসিংহ, কুড়িগ্রাম এরা ছিল 11। এখন দেখেন 6 থেকে 11 আপনি পাইছেন কিনা। রংপুর বিভাগের কুড়িগ্রাম বাদে 6, রাজশাহী বিভাগ 7, খুলনা বিভাগ 8, বরিশাল বিভাগ 9, সুন্দরবন 9, বরিশালের পরে সুন্দরবন এই বঙ্গোপসাগর সেটা 10, আর ময়মনসিংহ এবং কুড়িগ্রাম এটা হলো 11 নম্বর সেক্টর, বৃহত্তর ময়মনসিংহ। শেরপুর করে জামালপুর, নেত্রকোনা সবই 11 নং সেক্টরে ছিল। এবারে দেখেন এই যে ফেনী নদী, এই যে ফেনী নদীর এখানে মাত্র 9 থেকে 12 মাইল দৈর্ঘ্য, এবং এটাকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে চট্টগ্রাম অন্যদের সাথে চলে যাবে, খুব সেন্সিটিভ এলাকা। এবং এখানে আমাদের এই জন্যই কিন্তু দেখুন ভাটিয়ারিতে একটা ক্যান্টনমেন্ট, কুমিল্লা একটা ক্যান্টনমেন্ট, 100 কিলোমিটারের মধ্যে ক্যান্টনমেন্ট থাকতে হয়, নত রিস্ক থাকে। আবার এখানে পাশে যদি ক্যান্টনমেন্ট থাকে তাহলে তো ক্যান্টনমেন্ট উড়াই দেবে, 2টা উড়াই দিয়ে তারপর দখল করে ফেলবে। এটা সম্পূর্ণ 1 নং সেক্টরে, এবং এটাই বাংলাদেশের বড় সেক্টর, 1 নং সেক্টরে এটা। আর এখান থেকে ফেনী থেকে শুরু করে এখন যে বর্তমান কুমিল্লা বিভাগের প্রস্তাবিত কুমিল্লা বিভাগ হলো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, 6টা। এই 6টা জেলা এরা কিন্তু হলো, এবং ঢাকা, ওখান থেকে ঢাকা পর্যন্ত এই সম্পূর্ণটা হলো 2 নম্বর সেক্টর, সম্পূর্ণ 2 নম্বর। এখানে 3-4 কিছু অংশ, নরসিংদী কিছু অংশ, হবিগঞ্জে কিছু অংশ, ব্রাহ্মণবাড়িয়া কিছু অংশ 3 এবং 4, আর সিলেট জেলা এবং পার্শ্ববর্তী যে জেলা সমূহ এগুলো 5 নং সেক্টর। এই হলো 11টা সেক্টর। পরীক্ষা সাধারণত আসে এখানে যদি বলা হয় 2 নং সেক্টরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে, শহীদ বেশি হয় 2 নং সেক্টরে। এবং এই 2 নং সেক্টরে ঢাকায় এখানে ক্রাক প্লাটুন এখানে যুদ্ধ করে। ক্রাক প্লাটুন মনে হয় আসবে না, যে রুমি জাহানারা ইমামের মেয়ে, ছেলে, এই রুমি, সাদেক হোসেন কোকা, আজম খান, তারপর ফজল হোসেন চৌধুরী মায়া, তারপরে হলো আসাদ, শিল্পী আসাদ, মানে অভিনয় শিল্পী যে অভিনেতা আসাদ, রাইসুল ইসলাম আসাদ, তারা কিন্তু এই ক্রাক প্লাটুনের সদস্য ছিল। এবং জাহানারা পারভিনের
জাহানার ইমাম, জাহানার ইমামের ছেলে ছিল রুমি। 71-এর দিনগুলি যিনি লিখছেন, এই 71-এর দিনগুলি জাহানার ইমামের বই, সেই রুমির মা। এবং আফজাল হোসেন, এখন যে অভিনেতা আফজাল হোসেন, তিনিও কিন্তু ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন, অভিনেতা। এবং এটা ছিল গেরিলা যোদ্ধা। গেরিলা বলতে বোঝায় যারা প্রচলিত নিয়মে যুদ্ধ করে না। গেরিলা মানে প্রচলিত নিয়মে বা কনভেনশনাল ওয়েতে, প্রচলিত নিয়মে যুদ্ধ করে না, তারা হলো গেরিলা। অর্থাৎ এটাকে বলে হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রান, হিট করে দৌড়ে পালাই যাওয়া। 1 নম্বর সেক্টর সবচেয়ে বড় সেক্টর ছিল এবং এখান থেকে 10 নং সেক্টরকে তারা পরিচালনা করতো। 1 নং সেক্টরে যারা কমান্ডার নিযুক্ত হতেন তারা 1 নম্বর থেকে গিয়ে ওখানে পরিচালনা করতেন। আর হলো প্রথম যে বিদ্রোহ ছিল গাজীপুর থেকে, গাজীপুর ছিল 2 নং সেক্টর, গাজীপুর 2 নং সেক্টরে ছিল। আর যেটা ছিল যে আমাদের যে যশোর প্রথম শত্রুমুক্ত জেলা, এটা 8 নং সেক্টরে ছিল। প্রথম শত্রুমুক্ত জেলা ছিল যশোর, এটা হলো 8 নং সেক্টরের অধীনে ছিল। এরকমের কিছু স্পেসিফিক অঞ্চল আসবে যেটা যুদ্ধের সাথে জড়িত। জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। উনি আসলে বেসিক্যালি 1 নম্বরও ছিলেন, আবার 11 নং সেক্টরও ছিলেন। 11 নং সেক্টর ছিল কর্নেল তাহের শুরুতে এবং জিয়াউর রহমান শেষে। জিয়াউর রহমান এবং কর্নেল তাহের। জিয়াউর রহমান 2টি সেক্টরের কমান্ডার ছিলেন, জুন পর্যন্ত এখানে ছিলেন আর জুনের পরে এখানে ছিলেন। আর জুলাই মাসে আবার জিয়াউর রহমান জুলাই থেকে, উনি ছিলেন এখানে জুন থেকে জুলাই, জুন থেকে জুলাই, আর এখানে তিনি ছিলেন মার্চ থেকে জুন। আর এই জিয়াউর রহমান জুলাই 7 জুলাই থেকে 7 জুলাই থেকে জেট ফোর্সের প্রধান ছিলেন। জেট ফোর্সের প্রধান। যুদ্ধের সময় 3টা ফোর্স হয়েছিল, উনি জেট ফোর্সের প্রধান ছিলেন। এই জেট ফোর্স এটা মেঘালয় থেকে, মেঘালয়ের তুরা পাহাড় থেকে, তুরা পাহাড় থেকে পরিচালিত হইতো, পরিচালিত হয়। মেঘালয়ের তুরা পাহাড় থেকে পরিচালিত হয়। উনি জেট ফোর্সের প্রধান ছিলেন 7 জুলাই থেকে। আর এর আগে তিনি 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান কিন্তু তৃতীয়, অর্থাৎ 3 নং বীরোত্তম, 3 নং বীরোত্তম। আর সর্বশেষ যে 68 নং বীরোত্তম ছিলেন তিনি ছিলেন কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী একজনই ছিলেন যিনি নিয়াজির সাথে হাত মিলান নাই। নিয়াজির সাথে যখন আত্মসমর্পণ অনুষ্ঠানে রেসকোর্স ময়দানে সবাই হাত মিলাইছে, তার কাছে হাত নিয়ে গেলে তিনি আর হাত মিলান নাই। তিনি খুনির সাথে হাত মিলাবেন না, সেই কাদের সিদ্দিকী। আর ওই সময় খুব দুঃখের বিষয়, যিনি আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের একজন, তিনি কিন্তু বাংলাদেশের পার্লামেন্টারিয়ান ছিলেন। পাকিস্তানি আর্মির হয়ে যুদ্ধ করেছেন বাংলাদেশের বিরুদ্ধে এবং তিনি বাংলাদেশে আত্মসমর্পণ করেছেন নিয়াজির সাথে। মেজর আব্দুল মান্নান ঢাকা 10 আসনের বিএনপির এমপি ছিলেন। উনি 2001 থেকে 6 পর্যন্ত এমপি ছিলেন ঢাকা 10 আসনের। পরবর্তীতে তিনি বিকল্প ধারায় যোগ দেন 2006 সালে। তারপরে আওয়ামী লীগের জোট হয়ে তিনি 2018 সালের নির্বাচনে আসাম আব্দুর রবকে পরাজিত করেন এবং 2018 সালে যে বিতর্কিত নির্বাচন সেখানে জয়লাভ করে সেই আব্দুল মান্নান, যিনি আত্মসমর্পণ, অর্থাৎ যিনি আত্মসমর্পণ করেছেন তিনি এই দেশে এমপি হয়েছেন। ক্যান ইউ ইমাজিন? এবং তিনি কিন্তু ঢাকার মতো একটা আসনে নমিনেশন পেয়েছেন, এমপি হয়েছেন। এরপরে তিনি 18 সালে আবার আওয়ামী লীগ, অর্থাৎ নৌকা এবং ধানের শীষ 2 প্রতীক থেকে তিনি এমপি হয়েছেন। বাংলাদেশের রাজনীতি এমন। বাংলাদেশের রাজনীতি আপনি যত জানবেন তত মুগ্ধ হবেন, যেমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি। আরো বড় হন, আরো বেশি বুঝবেন। এখন অনেক কম বুঝেন, অনেক ঝগড়াঝাটি করেন অনেকে, আস্তে আস্তে বুঝবেন। আমি আপনার মতো থাকতে যা জানতাম, এখন আমার আগ্রহ বা যাই বলেন সবকিছুর অন্যরকম হয়ে গেছে। দেখি আর হাসি, কথা শুনি আর হাসি। দেখলাম বলছেন যে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের নাই কেন, আত্মসমর্পণ বাংলাদেশ কি, বাংলাদেশে কেউ নাই কেন, এই কথা বলছেন একজন বাংলাদেশের গণপতি, বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা।
চিন্তা করতে পারেন, এটা আবার আপনারা শেয়ার করছেন অনেকে। একে খন্দকার কি পাকিস্তানি ছিল? একে খন্দকার কি ভারতীয় ছিল? মুক্তিযুদ্ধের উপ কমান্ডার তিনি উপস্থিত ছিলেন, অ্যালাইভ, তিনি এখনো জীবিত। আব্দুল করিম খন্দকার মুক্তিযুদ্ধের উপ কমান্ডার এখনো জীবিত, তিনি ওখানে উপস্থিত ছিলেন। বলে যে বাংলাদেশে নায়িকা, আর বাংলাদেশ না থাকলে এটা প্রচার করাটা কতটা যে একটা গর্হিত কাজ, এবং এই সুযোগগুলো আমরা দিয়ে থাকি। খুবই থার্ড ক্লাস স্ট্যান্ডার্ড আমাদের মানে চিন্তা ভাবনা, আমাদের পড়াশোনা। যাক, আসি, কোথায় ছিলাম? এই বৃত্তম, তৃতীয় বৃত্তম ছিলেন জিয়াউর রহমান। আপনাদের জিয়াউর রহমান সম্পর্কে কিন্তু আপনাদের ক্লাস, আপনাদের এখানে ভাইবার একটা ক্লাস শেয়ার করেছিলাম, ওই ক্লাসটা ফলো করুন। জিয়াউর রহমান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে। আগে যেমন বঙ্গবন্ধু থেকে 2-3টা প্রশ্ন আসতো, এখন জিয়াউর রহমান থেকে 2-1টা প্রশ্ন আসবে। হ্যাঁ, ওনাকে দেখেন, এই যে 71 সালে তিনি, এই যে আব্দুল মান্নান, উনি 1971 সালে আত্মসমর্পণের অনুষ্ঠানে নিয়াজির সাথে আত্মসমর্পণ করছেন, এবং তিনি বাংলাদেশের এমপি হয়েছেন। যাই হোক, এখন বিষয় হলো যে বাংলাদেশের একটা রণ সম্মেলন হয়েছিল, রণ সম্মেলন। এই সম্মেলনটা, অর্থাৎ রণ সম্মেলন বলতেছি যেন যে মিলিটারি সামিট বলা যাবে না, মিলিটারি কনফারেন্স হয়, এবং এই কনফারেন্সটা হয়েছিল 11 থেকে 17 জুলাই 1971, এবং এটা হয়েছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে, অর্থাৎ থিয়েটার রোডে মনে রাখবেন, এখানে 8 নং ছিল সরকারের কার্যালয়, এবং 9 নং ছিল পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়, খন্দকার মোস্তাকের কার্যালয় ছিল। এবং ধারণা করত মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ যে খন্দকার মোস্তাক হয়তোবা তিনি তথ্য পাচার করেন, এই জন্য তাকে আলাদা করে রাখা হয়েছিল, এবং তিনি ক্ষুব্ধ হয়েছেন। পরবর্তীতে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কিন্তু ডক্টর রেহমান সোবহান আর বিচারপতি আবু সাইদ চৌধুরী এই দুজন করছেন। মানে যুদ্ধের শেষ পর্যায়ে কিন্তু খন্দকার মোস্তাকের অংশগ্রহণ খুব কম ছিল। এই থিয়েটার রোডে এখানে সম্মেলনে কয়েকটা বিষয় হয়। একটা কমান্ডার, মুক্তিযুদ্ধের কমান্ডার, সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের কমান্ডার ঘোষণা করা হয় ওসমানীকে। মুক্তিযুদ্ধের উপকমান্ডার, এটা করা হয় উপকমান্ডার করা হয় একে খন্দকারকে, যিনি বিমান বাহিনীর প্রথম প্রধান। বিমান বাহিনীর প্রথম প্রধান একে খন্দকার মানে আব্দুল করিম খন্দকার। এবং তার একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত গ্রন্থ 1971 ভিতরে বাইরে, পারলে এই বইটা পড়বেন, ভিতরে বাইরে 1971 ভিতরে বাইরে, এই বইটা তার গ্রন্থ। আর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন আসাম আব্দুর রব, না, উনি ছিলেন আব্দুর রউফ। আসাম আব্দুর রব আর আব্দুর রউফ দুজন ভিন্ন। আব্দুর রউফ তিনি ছিলেন চিফ অফ স্টাফ। আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা ছিল শেখ মুজিবুর রহমানকে, এটা দরকার নেই। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয়েছিল সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমানকে, তবে এটা আসবে না, নিশ্চিত থাকেন। তো এই সামিটটা হয়েছিল থিয়েটার রোডে। দুইটা কিন্তু মনে রাখবেন, এটা কলকাতা থিয়েটার রোড, 8 এবং 9। আর মনে রাখবেন এই 8 নং থিয়েটার রোডের এখানে কিন্তু সরকারের কার্যালয় প্লাস বাংলাদেশ ফোর্সের কার্যালয়। মনে রাখবেন মুক্তিযোদ্ধা এবং মুক্তি বাহিনী দুটো কিন্তু ভিন্ন। মুক্তিযোদ্ধা ভার্সেস মুক্তি বাহিনী ছিল বিভিন্ন বাহিনীর সদস্য,
বিভিন্ন বাহিনীর সদস্য ছিল, যেমন সেনা, নৌ, বিমান, পুলিশ, তৎকালীন পাকিস্তানের ইপিআর, তারা ছিল বিভিন্ন বাহিনীর সদস্য। এরা হলো মুক্তি বাহিনী। মুক্তিযোদ্ধা ছিল ছাত্র, শিক্ষক, শ্রমিক, কৃষক, সাধারণ জনতা, তারা ছিল মুক্তিযোদ্ধা। যারা ট্রেনিং প্রাপ্ত ছিল তারা ছিল মুক্তিযোদ্ধা। এই মুক্তি বাহিনী যেটা, এটাই তৎকালীন নাম ছিল বাংলাদেশ ফোর্স। এই মুক্তি বাহিনী এটাই নাম ছিল বাংলাদেশ ফোর্স। আর এই বাংলাদেশ ফোর্সের প্রধান ছিলেন ওসমানী। এই ওসমানী বাংলাদেশ ফোর্সের প্রধান হন, বাংলাদেশ ফোর্সের প্রধান হন 12 এপ্রিল 1971। বাংলাদেশ ফোর্সের প্রধান 12 এপ্রিল 1971। ক্লাসটা খুব ভালোভাবে নোট করবেন, যিনি নোট করবেন তাকে থ্যাঙ্কস দেব, ঠিক আছে? ভালো নোট করবেন, তাকে কিন্তু থ্যাঙ্কস দেব। সাতচল্লিশের কততম ক্লাস? 47-এর হলো প্রাচীন যুগ থেকে, এই ক্লাসগুলো পড়বেন। 47-এর হলো প্রাচীন যুগ থেকে। এর আগেও ওল্ড ব্যাচে অনেক ক্লাস আছে, আপনারা প্রাচীন যুগ থেকে করবেন তাহলে তাল পাবেন। আগে পারলে করেন, তারপর 5 আগস্টের আগে যদি কোনো পড়ানো থাকে সেগুলো স্কিপ করবেন। ওকে, আমরা এরপরে যেটা দেখি সেটা হলো রণকৌশল রণসম্মেলন হয়। এরপর সর্বদলীয় উপদেষ্টা পরিষদ। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ। আমি একটা জিনিস স্কিপ করছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বেতার কেন্দ্র যেটা কালুরঘাটে ছিল, এটা সুন্দর করে পড়বেন। বেসিক ভিউ পড়েন বা যে কোনো বই পড়েন। বেসিক ভিউ অন্য কিছু পড়বেন কেন? অন্য কিছু বই তো ভালো না। বেসিক ভিউর উপরে বই নেই, সত্যি কষ্ট হলে এটা পড়েন। একবার পড়ে ফেলে দেখবেন যে বেস দাঁড়ায় যাবে, এবং এই বেসের কারণে আপনি রিটেন ভালো করবেন, ভাইবা ভালো করবেন। ভাইবা প্রার্থীরা কিন্তু বেসিক ভিউ পড়ে, তাকে জানেন? ভাইবা প্রার্থীরাও বেসিক ভিউ পড়ে। আমার দেশের মাটির গন্ধে। ওকে, যেখানে ছিলাম, সর্বদলীয় উপদেষ্টা পরিষদ এটা গঠিত হয় 9 সেপ্টেম্বর 1971। এটা গঠিত হয় যে 5টি দলকে নিয়ে, 5টি দলের 8 জন সদস্য, 5টি দলের প্লাস সরকারের, 5টি দলের 6 জন প্লাস সরকারের 2 জন, সরকারের 2 জন, অর্থাৎ মুজিবনগর সরকারের 2 জন, সরি অস্থায়ী সরকারের 2 জন, আর 5টি দলের 6 জন। এখানে 5টি দল কে কে ছিল? একটা ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে ছিল 2 জন, আওয়ামী লীগ থেকে 2 জন। নেব ভাসানী, এই ভাসানী ছিলেন এখানে সভাপতি। নেব মুজাফফর, নেব মুজাফফর, এখানে মুজাফফর নিজে সদস্য ছিলেন, উনি ছিলেন সদস্য। 3 নম্বর ছিল কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টি ইনি ছিলেন মনোরঞ্জন ধর, মনোরঞ্জন ধর। 4 বাংলাদেশ কংগ্রেস। এই কংগ্রেসের প্রধান ছিলেন মণি সিংহ, মণি সিংহ তিনি ছিলেন কংগ্রেসের। মনোরঞ্জন ধর তিনি ছিলেন কমিউনিস্ট পার্টির। আমি উল্টাই ফেলছি রে, এই জন্য আমার ফটকা লাগছে। এই হলো মণি সিংহ হলো কমিউনিস্ট পার্টি, আর মনোরঞ্জন ধর হলো কংগ্রেসের। ধর কংগ্রেস আর মণি সিংহ ছিল কমিউনিস্ট পার্টি। কি হলো উদ্দেশ্য কি ছিল জানেন? উদ্দেশ্য ছিল যে সমাজতান্ত্রিক দেশ, দেখেন সবাই কমিউনিস্ট কিন্তু সমাজতান্ত্রিক, চীন ও রাশিয়াকে
বাংলাদেশের পক্ষে আনা, এবং এই চীনের দায়িত্ব ছিল ভাসানী নিজের। ভাসানী কিন্তু চীনপন্থী ছিলেন, মাওবাদী ছিলেন, পিকিংপন্থী সমাজতান্ত্রিক নেতা ছিলেন, আর মুজাফফর ছিলেন রাশিয়াপন্থী। উনি এক্ষেত্রে সফল, ভাসানী এক্ষেত্রে ব্যর্থ। এক্ষেত্রে তিনি ব্যর্থ হন এবং 4 ডিসেম্বর তিনি সর্বশেষ মুক্তিযোদ্ধাকে দেখা যায়। দেখো ওটা আলাপ ভিন্ন, ওটা বলা যাবে না, এখন প্রেক্ষাপট ভিন্ন, ভাসানীবাদ চলছে। ভাসানী তিনি আসলে তার বুঝতে পারেন তার বাংলাদেশের জন্য তার অনেক অবদান আছে, বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অনেক, কারণ তিনি কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন আইয়ুব খানের বিরুদ্ধে, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি করেছিলেন আইয়ুব খানের বিরুদ্ধে, তিনি অসংখ্য অবদান তার, এবং সিয়াটো সেন্টার বিরুদ্ধে, পাকিস্তানের যে সিয়াটো সেন্টার অন্তর্ভুক্ত হয় সেখানে তার বিরোধিতা করেছেন তিনি। কাকমালি সম্মেলনে তার অনেক অবদান, অর্থাৎ তার কথা আসলে বলা যাবে না, একজন মজলুম জননেতা ছিলেন, স্বার্থ ছাড়া তিনি রাজনীতি করতেন, কিন্তু কিছু বিচক্ষণতার কারণে ওদের ভাগ্য, এটা তো লাক, এটা তো লটারি ছিল, লটারিতে তিনি, লটারি মানে তিনি লটারি বলা যায় যে বাংলাদেশ যদি জয়লাভ না করতে হয়তো বা তিনি হিরো হইতে পারতেন, যদি এখানে মানে সরি জয়লাভ না, আমি দুঃখিত, এগুলো যদি বাংলাদেশ চীনের সমর্থন পাইতেন তাহলে তিনি কি হইতেন, তিনি দেখা গেছে যে তিনি বাংলাদেশের বড় একটা নায়ক হইতেন, আরো বড় নায়ক হইতেন এখন যা আছেন। বেসিক্যালি যখন 4 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন যখন প্রস্তাব তোলে যে পূর্ব পাকিস্তানে শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব, এবং 21 বছর পরে 1949 সালের পর 1949 অর্থাৎ 22 বছর পরে চীন তার ভেটো ক্ষমতা ফিরে পায় এবং প্রথম ভেটোটা বাংলাদেশের বিপক্ষে দেয়। এবং বঙ্গবন্ধু 74 যখন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন তখন চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে চীন আমার এমন উপহার দিয়েছে যে 22 বছর পর ভেটো ক্ষমতা পেয়ে প্রথম ভেটোটা আমার বাংলাদেশের বিপক্ষে দিয়েছে। তো উপদেষ্টা পরিষদের এইটা, এবং এই বৈঠকটা হয়েছে 9 সেপ্টেম্বর 1971, কিন্তু ওই যেটা হলো আপনার থিয়েটার রোডে হয়, 8 নং থিয়েটার রোডে, এবং এটা গঠনকারী ছিলেন তাজউদ্দিন নিজে, তাজউদ্দিন আহমেদ না, আহমদ, কিন্তু এটা আমরা অনেকে ভুল করে ফেলে। ক্লিয়ার? সো সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গেল, এরপরে যেটা আসি উপদেষ্টা পরিষদের পর আমাদের বিদেশিদের ভূমিকা কি ছিল বা ছিল না। এখানে আমাদের পক্ষে ছিল 2টা দেশ, পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন প্লাস হলো ভারত, আমাদের বিপক্ষে ছিল চায়না এন্ড ইউএসএ, চায়না প্লাস ইউএসএ। এই 2টা দেশ তারা আমাদের বিপক্ষে ছিল সরাসরি, এবং তারা বিপক্ষে থাকার পরও 1975 পর্যন্ত 146টা দেশ বাংলাদেশে স্বীকৃতি দেয়, তারা বিপক্ষে থাকার পরও। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। ইউএসএসআর পক্ষে, ভারত পক্ষে, চায়না এবং ইউএসএ আমাদের বিপক্ষে ছিল। ভেটো ক্ষমতা দানকারী কে ছিল? ভেটো প্রদানকারীদের মধ্যে নিরপেক্ষ ছিল, 3টি দেশ, নিরপেক্ষ ছিল 2টি দেশ, ইউকে এন্ড ফ্রান্স। এরা ছিল নিরপেক্ষ এবং তারা ভোট দানে বিরত থাকতো, বাংলাদেশের বিপক্ষে তারা ভোট দেয়নি। এটাই হলো সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের, যে ভেটো প্রদানকারীদের মধ্যে নিরপেক্ষ ছিল ইউকে এন্ড ফ্রান্স। বিদেশিদের ভূমিকা, যেখানে ভারতের ভূমিকা পরীক্ষা আসবেন, আপনি নিজেও বুঝতে পারতেছেন যে ভারতের ভূমিকা আসার সম্ভাবনা খুবই কম। আপনি এখানে বলতে পারেন যে ইউএসএসআর এর ভূমিকা কি ছিল, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এটা কি ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। ভারত থেকে একটা প্রশ্ন আসতে পারে, ভারতের সেনা প্রত্যাহার কবে? ভারতের সেনা প্রত্যাহার হয় 12 থেকে 17 মার্চ 1971। 1971 সালে 12 থেকে 17 মার্চ ভারতের সেনা প্রত্যাহার হয়, এবং বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির সবচেয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতি বলা হয় এটা, যে তিনি 3 মাসের মাথায় ভারতের সেনা প্রত্যাহার করতে পেরেছেন।
তারপরে তার কিন্তু 3 মাস লাগছে। এরপরে বলছে এটা কি পররাষ্ট্রনীতি সবচেয়ে মানে শ্রেষ্ঠ বঙ্গবন্ধুর অর্জন। ওদেরকে নেওয়াটা আসলে খুব টাফ ছিল। দেখেন না তারা এখনো কি বলে, মোদি কি স্ট্যাটাস দেয়। তারপরে দেখেন না ওদের সেনা সদরে সেই আত্মসমর্পণ দলীয় অনুষ্ঠান কিন্তু ওখানে ছবিটা ওখানে তাদের ছিল। তো সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, ইউএসএসআর এর ভূমিকা, ইউএসএসআর মানে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। ইউএসএসআর ভূমিকা কি, মানে সবচেয়ে ভূমিকা যেটা আমরা বলি সেটা হলো ভেটো। ব্রিটিশ স্বাধীনতা রক্ষায় 3বার ভেটো দেন, 3বার ভেটো দেন। এই 3বার ভেটো কি কি? একটা ছিল 4, 5 এবং 13 ডিসেম্বর 1971 সালে 4, 5 ও 13 ডিসেম্বর। এই 4 তারিখে প্রস্তাব ছিল আর 13 ডিসেম্বর এই দুইটা প্রস্তাব ছিল ইউএস এর যুদ্ধবিরতির প্রস্তাব। যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হইলে কিন্তু আমাদের এখানে পিসকিপিং ফোর্স বা অন্য কোনো ফোর্স আসতো, তাহলে আমরা স্বাধীন হতে পারতাম না। আর এই 5 ডিসেম্বর দিয়েছে 8টি অস্থায়ী দেশ তারা প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাব, অর্থাৎ ইউএনএসসি বা নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। এই ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের 8টি অস্থায়ী সদস্য ভোট মানে প্রস্তাব তোলে 5 ডিসেম্বর। স্বাধীনতা রক্ষায় 3বার ভেটো দেওয়া হলো সোভিয়েত ইউনিয়ন। আর এই চায়না স্বাধীনতার বিপক্ষে ভেটো দেয় 4 ডিসেম্বর 1971। আর এই স্বাধীনতার প্রস্তাবটা করেছিল, এখানে প্রস্তাবকারী ছিল সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ তার ছিল শান্তি প্রস্তাব। এই শান্তি প্রস্তাবের বিপক্ষে ভেটো দিচ্ছে চায়না। আর এখানে 3বার ভেটো দিচ্ছে হলো রাশিয়া বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়। এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করছিল 33rd BCS ভাইভে যে হুইচ কান্ট্রি গেভ কনজিকিউটিভ 3 টাইমস ভেটো ফর ডিফেন্ডিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স। এখানে ফর ডিফেন্ডিং বুঝছে, আমি তো মনে করছি যে ডিফেন্ডিং মানে রক্ষা করা মানে ডিফেন্ডিংটা বুঝি না, বুঝলাম চায়না। বলছে নো, বুঝছে চায়না, বলছে আবার বলছে যে নো, বলছে স্যার চায়না, হিসেবে দিয়ে বলছে স্যার চায়না, বলছে যে অ্যাজাম্পশন আনসার ইজ দ্য প্লান্টি ফর ভাইভা। তখন আমি বললাম যে স্যার মানে ফর বাংলাদেশ এন্ড অ্যাগেন্স্ট বাংলাদেশ, এটা বলার কারণে স্যার আমার উত্তরটা শেষ পর্যন্ত স্যার উত্তরটা নেয়। এটা একটা ভূমিকা। 2 নম্বর যে এটা ছিল পদগর্ণী লেটার্স। এই পদগর্ণী লেটার্স, এটা হলো পদগর্ণী ছিল সোভিয়েত প্রেসিডেন্ট। আর এই পদগর্ণী তিনি 3বার চিঠি লিখছেন। তিনি ইয়াহিয়া খানকে চিঠি লিখছিলেন, ইয়াহিয়া খানকে মানে নির্যাতন বন্ধের বা টর্চার বন্ধের জন্য চিঠি লেখেন। ইয়াহিয়া খানকে নির্যাতন বন্ধের জন্য চিঠি লেখেন এই পদগর্ণী লেটার্স। ইতিহাসে পদগর্ণী লেটার্সই বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 3, আগস্ট 1971 ভারতের সাথে মৈত্রী চুক্তি করে। ভারতের সাথে মৈত্রী চুক্তি করে 1971 সালের আগস্ট মাসে, 9 আগস্ট। এই দিন দুই দেশের মধ্যে একটা মৈত্রী চুক্তি হয়। উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়। এছাড়া বিদেশিদের ভূমিকা বললে অনেক বিদেশি আছেন যারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছেন, সংস্কৃত কর্মী। আমরা যদি পলিটিক্যাল ইস্যু পড়তেছি, সংস্কৃত, আমি তো আপনাকে গান সাহিত্য এগুলো তো আমি ভাই পড়াইতে পারবো না, এগুলো তো মুখস্থ করতে পারবো না। এই গানটাকে লিখছে, ওই কবিতাকে লিখছে,
এগুলো আসলে আপনার কাজ, এটা আমার কাজ না, ওটা মুখস্থ করবেন। আমি আপনাকে জাস্ট ক্রিম জিনিসগুলো, পলিটিক্যাল ইস্যুগুলো সেগুলো ধরা দিচ্ছি। এখন যেটা হলো যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ, এখানে আগে একটা ইতিহাস পড়তাম আমরা, আত্মসমর্পণের ইতিহাস, সেটা কিন্তু এখন পড়ার দরকার নেই। আচ্ছা, একটা জিনিস, মুক্তিযুদ্ধে ডক্টর ইউনূসের অবদান, এটা কিন্তু লাগবে। ডক্টর ইউনূস স্যার, তার যে অবদান মুক্তিযুদ্ধে, নাম্বার 1, তিনি অস্থায়ী সরকারের প্ল্যানিং সেলের কর্মকর্তা ছিলেন। প্ল্যানিং সেলের গবেষক নিযুক্ত হন, যদিও তিনি চাকরিটি করেন নাই। 2 নম্বরে, তিনি বাংলাদেশ নিউজ লেটার নামে পত্রিকা সম্পাদনা করেন, যাতে সবাই এখানে লেখে মুক্তিযুদ্ধের পক্ষে। নাম্বার 3, তিনি বিসিসি গঠন করেন, বাংলাদেশ সিটিজেন কমিটি, নাগরিক কমিটি, বাংলাদেশ সিটিজেন কমিটি, গঠন করেন। এটা গঠন করছেন ইউএস এর একটি প্রদেশে। ইউএস এর প্রদেশটার নাম হলো, প্রদেশটা হলো টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল। গঠন করেন ন্যাশভিল, টেনেসিতে। বাংলাদেশ সিটিজেন কমিটি গঠন করেন ন্যাশভিল, টেনেসিতে। বাংলাদেশ নিউজ লেটার নামে তিনি পত্রিকা সম্পাদনা করেন, অস্থায়ী সরকারের প্ল্যানিং সেলের গবেষক নিযুক্ত হন। ডক্টর ইউনূস স্যারের অবদান এই 3টা। আপনাদের যেটা দরকার সেটা হলো যে ঝামেলাটা আপনাদের বাদ দেয়, সেটা একটু ঠিক করে দেয়। সেটা হলো, আমি আগেও বলেছিলাম যে আপনাদের আগের ক্লাসটা তো যে খেতাব, এই খেতাবধারী মুক্তিযোদ্ধা ছিল, যে বঙ্গবন্ধুর খুনি ছিল 4 জন, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেটা এখন আর বাতিল থাকবে না। অর্থাৎ খেতাবধারী মুক্তিযোদ্ধা 676 জন বলতে হবে, 676 জন। মনে রাখবেন, শ্রেয় ও বি প্রো, শ্রেয় মানে শ্রেষ্ঠ, অর্থাৎ বীর শ্রেষ্ঠ 7 জন, আর উ মানে উত্তম, বীর উত্তম 68 জন, বি মানে বীর বিক্রম, এটা হলো 175 জন, প্রো মানে প্রতীক, বীর প্রতীক 426 জন, 426, 175, 68, 7, মোট 676 জন খেতাবধারী মুক্তিযোদ্ধা ছিলেন। 676 জন। এই আত্মসমর্পণ, এই অনুষ্ঠানটা হয় 1971 সালের 16 ডিসেম্বরে। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, এখানে বড় বিতর্ক দেখা দিয়েছে। ওসমানী ছিলেন না কেন? ওসমানীকে রাখা হয় নাই, ওসমানী আসেন নাই, ওসমানী ছিলেন না, অনেকগুলো কথাবার্তা এখানে আছে।
12 থেকে 17 মার্চ 1972 হবে, রাইট। ওই ভারতের সেনা প্রত্যাহার 12 থেকে 17 মার্চ 1971 হবে না, হবে 1972। এখানে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, যখন ইনস্ট্রুমেন্ট শব্দটা ব্যবহৃত হয় মনে রাখতে যে ভূমি বন্টন সংক্রান্ত যদি কোনো সারেন্ডার বা কোনো যুদ্ধ সমাপ্তি বোঝায় তখন তাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট। যেমন কাশ্মীর সংক্রান্ত 1947 সালে যেটা হয়েছিল সেটার নাম হলো ইনস্ট্রুমেন্ট হবে ভূমি সংক্রান্ত ইস্যুতে। এখানে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষরকারী দুইজন, একজন হলেন নিয়াজি, যিনি পাক সেনাপ্রধান, আর একজন ছিলেন তিনি হলেন জগজিৎ সিং অরোরা, ছিলেন ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান। তিনি কিন্তু সেনাপ্রধান ছিলেন না। ব্যাপারটা হলো এখানে বিডি পক্ষে উপস্থিত ছিল কে? বিডি পক্ষে উপস্থিত উনি যেমন ভারতের সেনাপ্রধান রিপ্রেজেন্ট করেন, ভারতীয় সেনাপ্রধানের রিপ্রেজেন্ট করেন, উনি ভারতীয় সেনাপ্রধানের রিপ্রেজেন্ট করেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ওসমানী ওসমানীর প্রতিনিধি, উপকমান্ডার, মুক্তিযুদ্ধের উপকমান্ডার একে খন্দকার। এখানে ওসমানী কেন ছিলেন না তার একটা বড় প্রশ্ন। হ্যাঁ, ওসমানী ছিলেন না, তখনকার জন্য ভালো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে মোদির স্ট্যাটাস দেখে যে ওসমানী থাকলে মনে ভালো হতো। এটাই আপনার রিয়েল ফ্যাক্ট, যে ভাইভে প্রশ্ন আসলে উত্তর করতে হবে। ওসমানী ছিলেন না, তার মধ্যে একটা কারণ ছিল, তিনি ওসমানীর বক্তব্য আপনারা বেসিক হতে পাবেন। এবং ওসমানীর বক্তব্য হলো যে আমি নিয়মিত কোনো দেশের সেনাপ্রধান না, অপরদিকে ভারতের সেনাপ্রধান এখানে উপস্থিত নাই, তাই আমি এখানে থাকতে পারি না। এবং সেখানে মানেকশ থাকলে, যে জামশেদজি মানেকশ যিনি ভারতের সেনাপ্রধান, তিনি থাকলে হয়তো আমার এখানে থাকাটা সমীচীন হতো। যেহেতু তার প্রতিনিধি অরোরা এখানে উপস্থিত, তাই আমার এখানে আমার প্রতিনিধি উপস্থিত থাকবে। স্বাক্ষরকারী দুই পক্ষে এটা একটা ফ্যাক্ট হয়ে গেছে। এটা যেমন জেনারেল জ্যাকবের একটা সারেন্ডার ডাকা বার্থ অফ এ নেশন, এখানে তিনি একটা উদ্ধৃতি দিয়েছেন যে এখানে বলছেন যে নিয়াজি তিনি বলছেন যে স্ট্রেট ফর আওয়ার প্রেস্টিজ, সো আমাদেরকে মানে আত্মসমর্পণ করলে মিত্র বাহিনীর কাছে আমরা আত্মসমর্পণ করব, বাংলাদেশের কাছে আমরা প্ল্যানিং মানে পরিকল্পনা সেল, অর্থ মন্ত্রণালয় একটা পরিকল্পনা সেল ছিল মুজিবনগর সরকারের, ওই প্ল্যানিং সেলে কর্মকর্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তখন বেসিক্যালি এই জন্য উনি ছিলেন না। আরেকটা ছিল যে প্রশ্নই আসে না, একটা জাফরুল্লাহ চৌধুরী খান বলছেন যে ওসমানী তাকে বলছেন যে আমাকে প্রাইম মিনিস্টার আমাকে যেতে বলেন নাই। আরেকটা বিষয় হলো যে মুজিবনগর সরকারের সাথে ওসমানীর একটা দূরত্ব ছিল এবং এটা মিত্র বাহিনীরা বুঝতে পারছে এবং সেজন্য ওসমানীকে আসলে আলাদাই রাখতো।
তাকে অনেক জায়গাতেই ইনভলভ করতো না। ওসমানীর সাথে তাজউদ্দিন সরকারের প্রচুর বাকবিতণ্ডা হয়েছে এবং জাফরুল্লাহ চৌধুরীর একটা সাক্ষাৎকার দেখবেন, তিনি বলছেন যে আমাকে একে আজাদ, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন, ওনার নাম ছিল আব্দুস সামাদ আজাদ, আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন সিলেট অঞ্চলের, উনি আব্দুস সামাদ আজাদ একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল 96 থেকে 2000 উনি বলছিলেন যে আপনার সাথে আমার যে দেখা হয়েছে এটা ওসমানীকে বলবেন না। পরে তিনি ওসমানীকে বলে দেন, ওসমানী গিয়ে সাথে সাথে জিজ্ঞেস করেন তাজউদ্দিন আহমেদকে, পরে তাদের মধ্যে উচ্চবাচ্য হয়, কথাবার্তার মধ্যে অনেক উচ্চবাচ্য হয়। তখন এই ওসমানীর সাথে তাজউদ্দিন সরকারের বা অস্থায়ী সরকারের একটা দূরত্ব ছিল এবং ওই দূরত্ব থেকে বেসিক্যালি মিত্রবাহিনী চেয়েছে যে তাকে যেন দূরে রাখা যায়। অবশ্যই এখন বিষয় হচ্ছে যে ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামে এতটুকু সাহায্য না করলে আমরা স্বাধীনতা না, এটাও সত্য, বা হয়তো না করলে আমরা স্বাধীনতা, কিন্তু ভারত যে সুযোগ নিতে চাইছে এটা কিন্তু মিথ্যা নয়। ভারত সুযোগ নিতে অবশ্যই চেয়েছে এবং এটা তো আসলে আমরাও চাইতাম মনে হয়। আমরা যদি মণিপুরীকে সহায়তা করি, আমরাও তো এখানে সুযোগ নিতে চাইতাম। তো এখানে তার জায়গা থেকে সবসময় ন্যাশনালিজম এটাই হয়, তার জায়গা থেকে সে সত্য, আমার জায়গা থেকে আমি সত্য, এটাই হয়। আমাদের সীমান্তে একজন বাংলাদেশিকে মারলে আমার খারাপ লাগে, ভারতীয়কে মারলে হাততালি দিই, আসলে কিন্তু দুইটাই জীবন। কিন্তু আসলে ন্যাশনালিজমের প্রশ্নটা এটাই আসলে ন্যাশনাল প্রশ্ন, যে আমাদের মানে দেশাত্মবোধটা এভাবেই জেগে ওঠে, যেটা অপরাধ হলো মনে হয় যেন অপরাধ না। দিস ইজ দ্য রিয়েলিজম বা রিয়েলিস্টরা এটাই স্বীকার করে যে আমি আমার রাষ্ট্র ভালো থাকাটাই হলো ইম্পর্ট্যান্ট, আমার অন্য কোনো স্বার্থ দেখার কোনো দরকার নাই, আমার রাষ্ট্রের স্বার্থটাই ইম্পর্টেন্ট। এবং বাস্তববাদীরা, দেশপ্রেমিকরা সবাই বাস্তববাদী এবং সবাই কি রিয়েলিজমকে তারা সাপোর্ট করে থাকে। রিয়েলিজমই তারা নৈরাজ্যকে সাপোর্ট করে, রিয়েলিজমই আগ্রাসনকে সাপোর্ট করে। যার দেশ আগ্রাসন করে, দেখেন রাশিয়ানরা কিন্তু ঠিকই ইউক্রেনে আক্রমণ করে, তারা কিন্তু কোনো ব্যথিত না, তারা কিন্তু হ্যাঁ ঠিক আছে মারো, হ্যাঁ এটাই কিন্তু হয়ে থাকে। তো এগুলো আত্মসমর্পণ অনুষ্ঠান গেল। খেতাব যেটা হয়েছিল, খেতাব নিয়ে একটা প্রশ্ন আছে যে মেজর জলিলকে খেতাব দেওয়া হয় নাই, মেজর জলিলকে খেতাব দেওয়া হয় নাই, ওসমানীকে কিন্তু খেতাব প্রথমে দেওয়া হয় নাই, পরে তিনি নিতেই চান নাই, পরে জোর করে তার খেতাব দেওয়া হয়। আর মেজর জলিল খেতাব পান নাই, তিনি আসলে তার সাথে হলো আবার ওসমানীর ছিল এই খেতাব কমিটির প্রধান, ওসমানীকে খেতাব কমিটির প্রধান করা হয় 1973 সালের 15 ডিসেম্বর, এবং সেখানে কিন্তু ওই খেতাব কমিটির প্রধান যে করা হয় এবং তিনি এবং একে খন্দকার, এই দুজন মিলে কিন্তু খেতাব নির্ধারণ করে। দুজনের সম্মতিতে কিন্তু এখান থেকে যে তাদের মেজর জলিলকে খেতাব দেওয়ার ব্যাপারটা আসে নাই। মেজর জলিল কিন্তু মারা গেছে পাকিস্তানের ইসলামাবাদে 1990 সালে, জানি পাকিস্তান ইসলামাবাদে কিন্তু মেজর জলিলের মৃত্যু হয়। যাই হোক, আমরা এই পর্যন্ত পড়লাম এবং ভালো একটা পরীক্ষা দিবেন, সুন্দর করে বেসিক টু দ্য পয়েন্টে শেষ করবেন। আগামীকালকে পরীক্ষাটা 30 নম্বরে নেবো ইনশাল্লাহ, 30 নম্বর একটা পরীক্ষা নেবো, ফাটাফট একটা পরীক্ষা দিবেন। যারা পরীক্ষা দিয়ে 25 পাবেন তারা থ্যাঙ্কস পাবেন আমার পক্ষ থেকে, ঠিক আছে? ভালো, 30-এর মধ্যে থাকা ভালো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।